শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই আমাদের যেটা চলছিল নবম শ্রেণীর বাংলা সাহিত্যের আকাশে সাতটি তারা কবিতাটা জীবনানন্দ দাশের লেখা, এর এমসিকিউ এসিকিউ 3 নম্বর প্রশ্ন, আগের ক্লাসগুলো আমি সব আলোচনা করেছি, কবিতাটাও বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের 5 নম্বর প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব। এই মার্কস 5-এর প্রশ্নগুলো লেখা সম্ভব না, আমি যতটা পারবো মুখে মুখে প্রশ্নগুলো তোমরা লিখে নেবে, আর উত্তরগুলো মুখে মুখে যতটা পারবো আলোচনা করে দেবো। তোমরা সেগুলো সুন্দরভাবে শুনে নেবে, শুনে নিয়ে আশা করি খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে। আমি আজকের প্রথম প্রশ্ন যেটা লিখেছি দেখো, মার্কস 5-এর সনেটের বৈশিষ্ট্য আলোচনা করে আকাশে সাতটি তারা কবিতাটি সনেট বলা যায় কিনা লেখো। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কবিতাটার অবশ্যই চতুর্দশ কবি কবিতা, সেই আলোচনায় আমরা আসছি। দেখো এখানে এই সনেট কবিতা, সনেট নামটা, সনেটের বাংলা অর্থ হচ্ছে চতুর্দশ কবি কবিতা। সনেটের নামটা দেয়া হয় প্রথম পাশ্চাত্য দেশে, আর আমাদের দেশে বাংলা কবিতায় এই সনেটের প্রচলনটা করেন প্রথম মাইকেল মধুসূদন দত্ত। নিশ্চয়ই তার নাম তোমরা শুনেছ। তিনি এটা প্রথম প্রচলন করেন। তো জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটা সেই ধরনের একটা কবিতা। এই কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুটো খণ্ডে বিভক্ত থাকে। প্রথম 8টি চরণ বা প্রথম 8টা লাইন, সেখানে থাকে কবিতাটার মূল বিষয়বস্তুর বর্ণনা, আর শেষের এই প্রথম 8টি লাইনকে অষ্টক বলা হয়। শেষের 6টি লাইনে থাকে তার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য কি সেটা নিয়ে লেখা থাকে। তো এই অষ্টক আর শেষের 6টি চরণকে বলা হয় ষষ্ঠক। এই অষ্টক আর ষষ্ঠক মিলে 14টি চরণের চতুর্দশ কবি কবিতা। তো এখানে দেখো প্রথম যে 8টি চরণ আছে, এই প্রথম 8টি চরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গ্রাম বাংলার অপরূপ রূপটা বর্ণনায় কবি করেছেন। সেটা খুব সুন্দরভাবে তোমরা দেখতে পারো। কবিতাটার দিকে একবার লক্ষ্য করো। দেখো প্রথম 8টি চরণে কবি বাংলার রূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন, বঙ্গপ্রকৃতির। এটা আমি আগের দিনও পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, এখন হালকাভাবে একটু বলছি। আবার লক্ষ্য করো যে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সে অপরূপ সন্ধ্যার বর্ণনা করেছেন। নীল কেন বলা হয়েছে বাংলার সন্ধ্যাকে আগের প্রশ্নে সব আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। কেশবতী কন্যারূপী বাংলার সন্ধ্যাকে এখানে বর্ণনা করা হচ্ছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। সেই প্রতীকী কেশবতী কন্যা কেন প্রতীকী রূপে বাংলার সন্ধ্যা যে এসেছে সেটা কবি বলছেন, প্রতীকী রূপে তাকে বর্ণনা করছেন। পৃথিবীর কোন পথ এ কন্যাকে দেখিনি গো, দেখি নাই অত অজস্র চুলের চুমাহি জলে, কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ চলে রূপসীর চুলের বিন্যাসে। দেখো সেই বাংলার নৈসর্গিক দৃশ্যপটের মাঝে যে সুগন্ধ, সন্ধ্যার নেমে আসা অন্ধকার, প্রতীকী রূপে কেশবতী কন্যার চুলের সঙ্গে তুলনা,
এই সনেট কবিতার বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে একেবারেই সেই 8টি চরণের মধ্যে কবি বঙ্গ প্রকৃতির সেই অনুপম শোভা, গ্রাম বাংলার সেই অনুপম শোভা বর্ণনা করেছেন। পরবর্তী 6টি চরণের মধ্যে লক্ষ্য করো যে সেই বঙ্গ প্রকৃতির কি বৈশিষ্ট্য, কি উদ্দেশ্য, কবি সেই উদ্দেশ্যকে ঘিরে কি লিখছেন, কি বলছেন। পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কর্মীর ঘাম, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপটিদের মৃদু ঘাম, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীতকাল। দেখো এখানে কবি সেই বঙ্গ প্রকৃতির কি উদ্দেশ্য লিখতে চাচ্ছেন, সেই সৌন্দর্যগুলোকে এবার তুলে ধরছেন। আবার নরম ধানের গন্ধ, কলমির ঘাম, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপটিদের মৃদু ঘাম, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। সেটা শীতে আড়ষ্ট উনি বর্ণনা করছেন। কিশোরী হেঁটে যাচ্ছে, তার পায়ে দলা বুথা ঘাস, সেটাও বঙ্গ প্রকৃতির একটা অনুপম শোভা। এই হচ্ছে বাংলার প্রাণ, বাংলার সে অনুপম শোভা, রূপ সৌন্দর্য কত সুন্দর, সেটা কবি শেষে 6ষ্ঠ বা 6টি চরণের মধ্যে উদ্ধৃত করেছেন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। কবি দেখতে পাচ্ছেন সন্ধ্যা যখন নেমে এসেছে, আকাশে সেই সপ্তর্ষি মণ্ডলের আবির্ভাব ঘটেছে, তখন বঙ্গ প্রকৃতির এই শোভা কোথায় কোথায় নিমজ্জিত, কোথায় কোথায় সৌন্দর্য লুকিয়ে আছে, কবি খুঁজে খুঁজে বার করে নিয়ে এসছেন, কোথাও প্রতীকী রূপে, কোথাও বাস্তবতার চিহ্ন রূপে। এটা আমরা দেখতে পাচ্ছি। তবে শেষের 6ষ্ঠক সার্থকভাবে সনেটের বৈশিষ্ট্য বহন করছে। সুতরাং আরেকটা যেটা সমগ্র সনেট বা চতুর্দশপদী কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে কবিতা বিশেষভাবে একটা সামগ্রিক বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়। একটা অখণ্ড বিষয়ের গতিশীল বর্ণনা, সেটা একটা অখণ্ড বিষয়ের গতিশীল বর্ণনা তুলে ধরা হয়। আরেকটি বিষয়, সমগ্র বাংলার রূপ সৌন্দর্যটার একটা অখণ্ড রূপ এই অষ্টক এবং ষষ্ঠক, এই 8টি এবং 6টি চরণের মধ্যে, 14টি চরণের মধ্যে কবি উদ্ধৃত করেছেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সমগ্র কবিতাটা বিশেষভাবে বিশেষায়িত হয়েছে। সুতরাং সনেটের বৈশিষ্ট্য যদি আমরা বিশ্লেষণ করে আমরা এটা বলতে পারি যে নিঃসন্দেহে আকাশে 7টি তারা একটি চতুর্দশপদী কবিতা, একটা সনেট। সুতরাং সার্থক রূপে রূপায়িত হয়েছে। তোমরা জিনিসগুলো বুঝতে পারবে, এই জিনিসগুলো তোমরা আশা করি খুব সুন্দরভাবে লিখতে পারবে। এবার আমি পরের প্রশ্নে আসছি। দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো। আকাশে 7টি তারা কবিতায় প্রথম স্তবকে গ্রাম বাংলার সন্ধ্যার যে ছবি ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। উত্তরটা কিভাবে লিখবে দেখো। প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে আকাশে 7টি তারা কবিতায় প্রথম 8টি চরণের মধ্যে, অর্থাৎ প্রথম স্তবকে তিনি খুব সুন্দরভাবে বাংলার সন্ধ্যা অপরূপ মহিমাকে বর্ণনা করেছেন। কবি যখন ঘাসের ওপর এসে বসেন, আকাশে 7টি তারা উঠলে তখন বাংলার নীল সন্ধ্যাকে তিনি প্রত্যক্ষ করেন, শুধু নয় উপলব্ধি করেন তার সমস্ত চেতনা দিয়ে। তিনি প্রতিদিন আমাদের সন্ধ্যা হয়, গ্রাম বাংলার বুকেও প্রতিদিন সন্ধ্যা নেমে আসে, কিন্তু কবি এখানে দেখো যেমন সেই সন্ধ্যাকে কিভাবে বিশেষিত করেছেন। সেই সন্ধ্যা যেমন
তিনি নীল সন্ধ্যা রূপে চিহ্নিত করেছেন, ঠিক তেমনি ভাবে সমাসোক্তি অলঙ্কারের প্রয়োগে বিশেষভাবে বা অসাধারণভাবে তিনি কেশবতী কন্যা রূপেও তাকে উপস্থাপিত করেছেন। সুতরাং এই সৌন্দর্যমণ্ডিত দিকগুলোকে তিনি এত অপূর্বভাবে তুলে ধরেছেন যা বর্ণনার অতীত। পরবর্তীতে তিনি কি বলছেন, অজস্র চুলের চুমা, সেই কেশবতী কন্যার ঘন কালো যে চুল, প্রতীকী রূপে উনি ব্যবহার করেছেন বাংলার সন্ধ্যাকে, সেগুলো কাদের মুখের উপর ঝরে পড়ছে। আম, জাম, কাঁঠাল, হিজল, এই সমস্ত গাছের ওপর সেই অন্ধকার ঘনিয়ে আসছে, সেই ঘনায়মান অন্ধকার, সেই অন্ধকারকে তিনি অজস্র চুলের চুমা বলে বর্ণনা করেছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 8টি লাইনের মধ্যে বা প্রথম স্তবকে কবি অপূর্বভাবে বাংলার একটা সৌন্দর্যকে উপস্থাপিত করেছেন। তো আমাদের তার স্নিগ্ধ গন্ধ যে ঝরে, কবিতাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। তাহলে সেই প্রতীকী রূপসী কন্যার চুলের বিন্যাসের সেই যে সুগন্ধ ঝরে, অর্থাৎ যে বুনো ফুল বা আমজাম কাঁঠালের সেই যে স্নিগ্ধ গন্ধ তাদের মুকুলের, সেগুলো ঝরে পড়ছে চারিদিকে, সেই সুঘ্রাণকে কবি উপলব্ধি করছেন। সুতরাং আমরা দেখতে পাই যে প্রথম স্তবকের মধ্যে কবি গ্রাম বাংলার এক অনুপম সৌন্দর্যকে উপস্থাপিত করেছেন। এই অনুপম সৌন্দর্য তার বর্ণনায়, তার লেখনীর চেতনায় তিনি অপূর্বভাবে চিত্রায়িত করেছেন, যা অত্যন্ত সুন্দরভাবে সুষমমণ্ডিত হচ্ছে। এইভাবে তোমরা খুব ভালোভাবে কবিতাটা লিখবে, এই কবিতাটার উত্তরগুলো লিখবে, লিখলে দেখবে তোমরা ভালো নাম্বার পাবে এবং আশা করি তোমরা খুব সুন্দরভাবে লিখতেও পারবে। আমি পরের প্রশ্নে এসে সেটা তোমাদের আলোচনা করছি। প্রশ্নটা লিখলাম, দেখো, এরই মাঝে বাংলার প্রাণ কবিতাটার একটা অংশ। কবি কোথায় কিভাবে বাংলার প্রাণ অনুভব করেছেন তা আকাশের 7টি তারা কবিতা অবলম্বনে লেখো। কবি জীবনানন্দ দাশ, তিনি প্রকৃতি প্রেমী কবি। তিনি যখন ঘাসের উপর বসে থাকেন তখন বাংলার প্রকৃতির অনেকগুলো অনুপম শোভা তিনি উপলব্ধি করেন। আকাশের 7টি তারা, তারপর বাংলার নীল সন্ধ্যা নেমে আসা, কেশবতী কন্যার চুলের বিন্যাস, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, তার পায়ে দলিত মুঠা ঘাস, চাঁদা সরপুটি মাছেদের খেলা এবং তাদের গন্ধ। কবি আমজাম, হিজল, কাঁঠালের গন্ধ সেখানে অনুভব করেন। এই সমস্ত অনুভূতি তার অন্তর্লোকে বিদ্যমান। এই সমস্ত অনুভূতি দিয়ে তিনি বাংলার প্রাণকে অনুভব করেছেন। তিনি আরো কি অনুভব করেছেন? তিনি, আমরা শেষের যে স্তবকটা, সেই স্তবকটার দিকে যদি তোমরা তাকাও, সেখানে দেখবে যে সেখানে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, এগুলো চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, এগুলো কবি লক্ষ্য করছেন, অনুভব করছেন। তার অনুভূতিতে এই রূপময় সৌন্দর্যগুলো ফুটে উঠেছে। আরো আমরা দেখতে পাচ্ছি লাল লাল বট ফলের
ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবির অন্তর্লোকে ব্যথিত করছে। আর এর মধ্যেই, এই সমস্ত বিষয়গুলোর মধ্যেই কবিতার বাংলার প্রাণকে দেখতে পাচ্ছেন। বঙ্গ প্রকৃতির যে অনুপম নৈসর্গিক শোভা, বঙ্গ প্রকৃতির যে রূপময়তা, তার কবির চেতনায়, তার ধ্যানে, তার সমস্ত রূপময়তার মধ্যে তার অন্তর্লোকের হৃদয়ে বিরাজিত। তাই কবি আকাশের সাতটি তারা কবিতার মধ্যে আমরা বাংলার প্রাণকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি এবং দেখতে পাই। এইভাবে কবিতাটাকে বিশ্লেষণ করে তোমরা এই প্রশ্নটার উত্তর আশা করি খুব সুন্দরভাবে লিখতে পারবে, সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। এই লেখাগুলোকে লিখে সুন্দরভাবে যতটা সম্ভব বাক্যসীমার মধ্যে চেষ্টা করবে, 10-12টা বাক্যসীমার মধ্যে সুন্দরভাবে বিষয়বস্তুটাকে বুঝিয়ে দেওয়া এবং খুব ভালোভাবে উত্তরটাকে উপস্থাপন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছ।